দর্শক, বছরের শেষ প্রান্তে আমরা মহামারী, রোগ, শঙ্কা, আশঙ্কায় কেটে গেল বছরটি। অনেক স্বজন হারিয়েছে এই বছর। আগামী প্রভাতটি হোক সুখের, আনন্দের, উল্লাসে। প্রিয় দর্শক, আগামী বছরের শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের গ্রিন ভিউ ক্লিনিক টেলিপ্রেসক্রিপশন। আজকে আমরা কথা বলবো হেয়ার ইমপ্লান্ট এবং সেতিরোগ। এ বিষয়ে কথা বলার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি ডাক্তার মাহবুব রহমান শাহিন। তিনি সহযোগী অধ্যাপক, চর্ম ও যৌনরোগ বিভাগ, ইস্টার্ন মেডিকেল কলেজ এবং হাসপাতালের কর্মরত ছিলেন, প্রাক্তন। ডাক্তার শাহিন, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি, ভালো আছি। আমরা আসলে প্রথমে যে কথাটি বলছিলাম যে হেয়ার ইমপ্লান্ট, আসলে হেয়ার ইমপ্লান্ট এখন একটা নতুন একটা আধুনিক প্রযুক্তির মাধ্যমে আপনারা হেয়ার ইমপ্লান্ট করেন। আমরা যদি প্রথমে জানতে চাই যে টাক সমস্যাটা কি? ধন্যবাদ। খুবই প্রাসঙ্গিক এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্যু। টাক, যেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি বল্ডনেস, এটা ছেলেদের যেমন হতে পারে, মেয়েদেরও হতে পারে। মেল প্যাটার্ন আর ফিমেল প্যাটার্ন, এক কথায় যদি এটাকে আমরা বলি অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া। এই অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়ার আসলে কতগুলি ধাপ আছে। রোগীরা কিন্তু আমাদের কাছে বিভিন্ন ধাপে আসেন। প্রাথমিক পর্যায়ে কিন্তু রোগীর মাথায় চুল থাকে, কিন্তু চুলের পরিমাণটা আস্তে আস্তে কমতে থাকে। মাঝামাঝি পর্যায়ে যখন দেখা যায় চুলের ফাঁকে ফাঁকে মাথার যে ত্বক, চামড়াটা দেখা যায়, এবং যখন লেট স্টেজ আসে তখনই আমরা শুধুমাত্র ত্বকটা, অর্থাৎ টাক যেটাকে আমরা বুঝাই, এটাকে আমরা বলি লেট স্টেজ, দ্যাট ইজ কমপ্লিট বল্ডনেস। সুতরাং আমরা যদি টাককে সংজ্ঞায়িত করি, এটা হলো চুলের খুব কমন একটি সমস্যা, যেটাকে আমরা বলি অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া। আচ্ছা, তাহলে এটা যদি আমরা কারণটা নির্ণয় করি, কারণ সবার তো এটা হচ্ছে না, বা বয়োবৃদ্ধকালে অনেকেরই হয়, এবং আমরা কিন্তু দেখি যে কম বয়সেও অনেকে আক্রান্ত হচ্ছেন। আসলে এটা ইটিওলজিটা কি, মানে কি কারণে হচ্ছে বাল্ডনেসটা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেহেতু এই নামের মধ্যেই কিন্তু আসলে এটা এটিওলজিটা আছে, অ্যান্ড্রোজেনেটিক, অর্থাৎ প্রথমত হলো জেনেটিক একটা ফ্যাক্টর। আপনি যেটা বলেছেন খুব যথার্থ, সবার কিন্তু হচ্ছে না। দেখা যাচ্ছে যাদের জেনেটিক প্রিডিসপোজিশন আছে, অর্থাৎ তাদের ফ্যামিলিতে হয় তার বাবার দিকের অথবা তার মায়ের দিকের কারো না কারোর হয়তো বল্ডনেস আছে, সেই জেনেটিক প্রিডিসপোজিশনের কারণেই কিন্তু দেখা যায় পরবর্তী জেনারেশন এটা ট্রান্সমিট করে। আপনি জানেন জেনেটিক ডিজিজগুলি কীভাবে ট্রান্সমিট করে। দুর্ভাগ্যজনক হলো কারো কারো ক্ষেত্রে এই যে জেনেটিক কোডিংটা, এই ডিজিজের অ্যাক্টিভিটিটা খুব আর্লি শুরু হয়। দেখা যায় যে 20 বছর 25 বছর, যেটা নাকি খুবই ইয়াং এবং মানুষের জীবনের বলা হয় এটাকে গোল্ডেন পিরিয়ড। ওই সময়টা যদি একটা ছেলের বা মেয়ের যদি চুলের সমস্যা থাকে এবং টাক হয়ে যায়, সেটা যে তার জন্য কতটা পেইনফুল, এটা আমরা যারা, বিশেষ করে আমি গত 7 বছর ধরে এই ফিল্ডে কাজ করছি, আমি আসলে ফিল করি যে ইভেন অনেক সময় বাবা মারাও বুঝতে চায় না চুল নাই তাতে কি হয়েছে। সুতরাং এই যে জেনেটিক প্রিডিসপোজিশন, সেটা কিন্তু আর্লি স্টেজে শুরু হতে পারে, মাঝামাঝি হতে পারে এবং লেট স্টেজেও শুরু হতে পারে। না, এটা তো আসলে ধরুন সামাজিকভাবেও কিন্তু, যা আপনি যে কথা বলছেন যে একটা ইয়াং 18 বছর বা 20 বছরের একটা ছেলে বা মেয়ের মানে চুল নাই, তো সেক্ষেত্রে তো এটা সামাজিকভাবেও কিন্তু তাকে একটা মানে বিব্রতকর অবস্থায় পড়তে হয় তাকে। নিঃসন্দেহে, নিঃসন্দেহে। তো সেক্ষেত্রে আবার অনেকেই আমরা দেখি যে অনেক সময় দেখা যায় যে উনি ঘুমিয়েছিল, সকাল উঠে দেখে যে এক থোকা চুল নেই। সেটা আবার কিন্তু অন্য জিনিস। আচ্ছা, যেমন বিশেষ করে এই জিনিসটা আমরা দেখি, এটা একটা ধারণা আছে, যেমন ধরেন অনেকে বলে যে পোকা খেয়েছে বা তেলাপোকা খেয়েছে, ফেলেছে। রাইট রাইট। এটা চুলের আরেকটি সমস্যা, যেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি অ্যালোপেশিয়া এরিয়াটা। হ্যাঁ, রুগীরা এসে কিন্তু আমাদের কাছে আপনি যে কথাটা বললেন এইভাবেই কমপ্লেন করে। এটা একটা অটোইমিউন ডিজিজ, চুলের অটোইমিউন ডিজিজ। আপনি জানেন অটোইমিউন অনেক ডিজিজ আছে আমাদের, তার মধ্যে চুলের এই অটোইমিউন ডিজিজটাকে বলি আমরা অ্যালোপেশিয়া এরিয়াটা। এখানে চুলের যে গোড়া, দ্যাট ইজ হেয়ার ফলিকলের এগেনস্টে এক ধরনের ইমিউনোলজিক্যাল রিয়াকশান হয় এই ফলিকলগুলিকে ডেস্ট্রয় করে দেয়, যার কারণে দেখা যায় যে রাতে ভালোই ছিল, সকালে ঘুম থেকে উঠে পার্টিকুলার একটা জায়গায় কিন্তু তার চুল চলে যায়। এটাকে আমরা অ্যালোপেশিয়া এরিয়াটা বলি। আচ্ছা, মানে সেটা একটা অটোইমিউনিটি ডিসঅর্ডার। রাইট রাইট। আচ্ছা, আমরা যদি এটাকে আপনি যেভাবে সংজ্ঞায়িত করলেন যে চুলের এটা ধরেন কোনো প্রিভেনশনের কোনো উপায় আছে কিনা? আমরা ট্রিটমেন্টে আসছি, তার আগে আমরা যদি চুল না পড়ার ব্যাপারে কোনো প্রিভেন্টিভ কোনো মেজার আছে কিনা? দেখেন, আসলে এই প্রিভেনশনটা ডেফিনেটলি, চুল আসলে আমরা সবসময় একটা কথা আছে যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা আমরা বুঝি না, ঠিক একইভাবে চুলের ক্ষেত্রে প্রত্যেকটা জিনিসের কিন্তু যত্নের প্রয়োজন। আপনি জানেন চুলের যত্নের প্রয়োজন, ত্বকের যত্নের প্রয়োজন। চুলকে সুস্থ রাখার জন্য বিশেষ কিছু মেজার্স কিন্তু আমাদের নেওয়ার দরকার, যেটা আমরা অনেকেই জানি না। যেমন পুষ্টিকর খাবার খাওয়া, এবং চুল যেই কারণে পড়ে যায়, কমন যে কারণগুলি, তার মধ্যে একটি বললাম অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া, কিন্তু এর বাইরেও টেলোজেন ইফ্লাভেম বলে আরেকটা কারণ আছে, যেখানে পুষ্টিহীনতা, ক্রাশ ডাইটিং, এবং আমরা অনেকেই কিন্তু পার্লারে যাই এবং চুলের বিভিন্ন ধরনের ট্রিটমেন্টের নামে কিন্তু চুলের উপর অত্যাচার করি। আমি সেটা অত্যাচারই বলবো। হিট দেওয়া, ডাই করা, কার্ল করা, এই প্রত্যেকটা জিনিস কিন্তু চুলের উপর মারাত্মক প্রভাব ফেলে।
সুতরাং প্রথমে আমি অনুরোধ করব এই কাজগুলি থেকে ফিরে আসার জন্য, কারণ বিরত থাকার জন্য। এগুলি কিন্তু অস্বাভাবিক কর্মকাণ্ড। সুতরাং চুলকে সুস্থ স্বাভাবিক রাখা, অর্থাৎ পুষ্টিহীনতার কারণে যদি চুল পড়ে যায়, ক্রাশ ডায়েটিংয়ের কারণে যদি চুল পড়ে যায়, তাহলে আমাদের কি করতে হবে? ফোকাস করতে হবে আমাদের প্রপার পুষ্টি, যেটাকে আমরা ব্যালেন্স ডায়েট বলি। আমরা ইদানিংকালে আপনি জানেন আধুনিক কিছু কনসেপ্ট চালু হয়েছে, অনেকেই কি করে, কিটো ডায়েট করে, এটা করে সেটা করে, এতে করে কিন্তু আসলে দীর্ঘমেয়াদী একটা কিন্তু শরীরের উপর এফেক্ট পড়ে, এবং সেই এফেক্টটা সবার আগে আক্রান্ত হয় কিন্তু চুল। আচ্ছা, তো সেই জন্য চুলকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য কিন্তু আমাদের সবচেয়ে জরুরি হইল গিয়ে পুষ্টিকর খাবার, ব্যালেন্স ডায়েট, এবং কোথাও যদি ঘাটতি হয়, বিশেষ করে মেয়েদের চুল পড়ার অন্যতম প্রধান কারণ কিন্তু রক্তশূন্যতা। আপনি জানেন আমাদের দেশের মেয়েদের কিন্তু অ্যানিমিয়া বা রক্তশূন্যতা খুব কমন একটি কারণ, হ্যাঁ, এটা আমাদের দেশে খুব এবং common। এটার জন্য কিন্তু চুল পড়ে যায়। অনেক সময় কিন্তু রুগীরা বুঝতে পারে না। আমরা যখন পরীক্ষা করি তখন কিন্তু আমরা বুঝতে পারি যে তার রক্তশূন্যতা, সেই জায়গায় কিন্তু তার এই রক্তশূন্যতাটাকে পূরণ করতে হবে। আমরা জানি কিভাবে পূরণ করতে হয়, খাবারের মাধ্যমে, কখনো আমরা খাবারের ওষুধ দেই। এই কারণগুলি যদি আমরা ফোকাস করতে পারি তাহলে কিন্তু চুলকে সুস্থ রাখা সম্ভব। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আসলে আমরা অনেক সময় অসহায় হয়ে যাই, সেখানে চিকিৎসার প্রয়োজন। যেমন জেনেটিক ফ্যাক্টর, আপনি জানেন অ্যান্ড্রোজেন একটা হরমোন আছে, বিশেষ করে ডিএইচটি, এই হরমোনটাই কিন্তু অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়ার জন্য দায়ী। সেই জায়গাটায় প্রিভেনশনের সুযোগটা আমাদের খুব কম। কিন্তু ডিজিজ প্রসেসটা যদি শুরু হয়, আমরা কিন্তু কিছু মেডিসিনের মাধ্যমে এই প্রসেসটাকে আমরা স্লো ডাউন করতে পারি। আমরা কখনোই কমপ্লিটলি বন্ধ করতে মানে পারি আপনি না, বলছেন যে স্লো এই ডাউন প্রসেসটাকে আপনি থামিয়ে দিতে পারেন। থামিয়ে, এমনি তো আসলে right. একটা জিনিস আমাদের আরেকটু ক্লিয়ার হওয়া দরকার যে চুল পড়া তো একটা স্বাভাবিক প্রক্রিয়া। Right. একটা মানুষের কিন্তু চুল পড়া স্বাভাবিক, কিন্তু অনেকেই বলে যে আমি যখনই মাথার চুল আঁচড়াই দেখা যায় অনেক চুল পড়ে যাচ্ছে। আসলে আমরা চুল পড়াটা অস্বাভাবিক কখন বলবো? ধন্যবাদ। আর এটা স্বাভাবিক কখন বলবো? এটাও আরেকটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাধারণ মানুষের জন্য এটা জরুরি দরকার। একটা সুস্থ মানুষের প্রতিদিন কিন্তু 50 থেকে 100টা চুল পড়ে। কিন্তু ইন্টারেস্টিং হলো এই চুল পড়াটা কিন্তু হেলদি পারসন ফিল করে না, চোখে পড়ে না। কিন্তু যখনই অস্বাভাবিক চুল পড়ে তখনই রুগীরা এসে কমপ্লেন করে তার বালিশে চুল, তার বাথরুমে চুল, ফ্লোরে চুল, সব জায়গায় চুল। এই যে চুল পড়াটা, এটা হলো মোর দেন নর্মাল হেয়ার ফল, দ্যাট ইজ মোর দেন 100। এই কন্ডিশনটাকে আমরা কিন্তু বলি অ্যাকিউট টেলোজেনিক ফ্লাভিয়াম। এই অ্যাকিউট টেলোজেনিক ফ্লাভিয়ামের যে কারণগুলি বললাম, যে ডায়েটারি ডেফিসিয়েন্সি, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, Hormonal হরমোনাল deficiency, প্রবলেম, জি। স্ট্রেস, অ্যাংজাইটি, বিভিন্ন ধরনের ড্রাগের কারণে পড়ে যায়। সো এই কারণগুলি, ইভেন ওই যে বললাম যে কেউ যদি আপনার পার্লারে যায়, বিভিন্ন ধরনের হিট দেয়, কার্ল করে, তখন কিন্তু তার সাডেন এই হেয়ার ফলটা হয়। দিস ইজ কল্ড টেলোজেনিক ফ্লাভিয়াম, অ্যাকিউট টেলোজেনিক ফ্লাভিয়াম। কিন্তু ইন্টারেস্টিং হলো অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া, যেটা হলো সবচেয়ে কমন ডিজিজ, সেই অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়ার যে হেয়ার ফল হয় সেটা কিন্তু নর্মাল। অর্থাৎ এখানে ডিফারেন্সটা হলো একটা সুস্থ মানুষের 50টা থেকে 50 100টা থেকে চুল 100টা পড়ে, এই বলছিলেন, চুলটা জি। কিন্তু আবার স্পন্টিনিয়াসলি গ্রো করে, যার কারণে উনি ফিল করেন না যে ওনার চুল পড়ছে। কিন্তু অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়ার হেয়ার ফলটা কিন্তু সুস্থ মানুষের মতোই, দ্যাট ইজ 50 থেকে 100টা। কিন্তু প্রবলেম হলো তার সেই চুল পড়ার পরে সেটা রিগ্রো করে না। অ্যাজ এ রেজাল্ট কি হয়, তার ডেন্সিটিটা কমতে মানে থাকে। আপনি বলছেন যে আসলে তো 50 থেকে 100টা পরেই, কিন্তু অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া যেটা বলছেন সেটা এরকমই থাকবে, রাইট, কিন্তু রিগ্রোথটা হচ্ছে না, রিগ্রোথটা হচ্ছে না, রিগ্রোথ হচ্ছে না। সেক্ষেত্রে বালনেসটা যেমন রাইট, ডেন্সিটিটা গ্র্যাজুয়ালি আস্তে আস্তে কমে আসে। এটাই হলো কি আচ্ছা, অ্যান্ড্রোজেনিক। এখন যদি আমরা এটা ট্রিটমেন্টে আসি, যে আপনার তো এখন তো অত্যাধুনিক অনেক চিকিৎসা আছে, আপনি যদি একটু ক্রনোলজিক্যালি বলেন প্রথমে আমরা কি চিকিৎসা করবো। যেমন আমি একটু কথা বলে নিই যে আমাদের দেশে একটা ধারণা আছে যে ভিটামিন এ খেলে বোধহয় আর চুল পড়বে না। এটা কিন্তু মানে একদম সব ঘরে ঘরে একটা ধারণা আছে এবং অনেকেই কিন্তু খাচ্ছেন। তো এটারই কতটা যুক্তিগত আছে বা আধুনিক চিকিৎসা পদ্ধতি কি আছে? ধন্যবাদ। আপনি জানেন যে আসলে মেডিকেল সায়েন্সে ডায়াগনোসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো ডিজিজের কিন্তু একটি কারণ আছে। আমরা অধিকাংশ ক্ষেত্রে কারণটা খোঁজার চেষ্টা করি এবং অধিকাংশ ক্ষেত্রে কিন্তু আমরা কারণটা পাই। মানে কারণটা নির্ণয় করলে তো ট্রিটমেন্টটা অ্যাকুরেটলি। অ্যাবসলিউটলি। একটা পেশেন্টের যদি হরমোনাল সমস্যা, জানেন থাইরয়েডের সমস্যা আমাদের দেশে খুব কমন। এই থাইরয়েডের জন্য যদি কারো চুল পড়ে, সে যদি পুষ্টিকর খাবার খায়, তার তো আসলে চুল পড়া বন্ধ হবে না। তাহলে কি করতে হবে? তার থাইরয়েডের সমস্যার সমাধান করতে হবে। জি, ঠিক একইভাবে তার যদি রক্তশূন্যতা থাকে, তার যদি মাথার মধ্যে আমি তেল মাখি, ভিটামিন ই খাই, তার কিন্তু চুল পড়ার সমস্যার সমাধান হবে না। তাহলে কি করতে হবে? তার রক্তশূন্যতাকে আমার পূরণ করতে হবে, ওই রক্তশূন্যতার চিকিৎসা করতে হবে। ঠিক একইভাবে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়ার ক্ষেত্রে কিন্তু আধুনিক অনেক ট্রিটমেন্ট চলে আসছে। অর্থাৎ এখানে মূল যে বিষয়টা, সেই বিষয়টা হলো ডায়াগনোসিস। এবং এই চুলের ডায়াগনোসিসের জন্য আমরা আধুনিক একটি পরীক্ষা আছে, সেটাকে আমরা বলি ট্রাইকোস্কোপি। এই ট্রাইকোস্কোপির মাধ্যমে কিন্তু আমরা এই চুলের রোগগুলিকে খুব সহজে নির্ণয় করতে পারি, এবং যখন আমরা নিশ্চিত হই এই কারণে চুল পড়ছে, তখন আমাদের জন্য চিকিৎসা খুব সহজ। এবং অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়ার যে ট্রিটমেন্ট ক্যাটাগরি, সেটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি: মেডিকেল ট্রিটমেন্ট, প্রসিডিউরাল ট্রিটমেন্ট অ্যান্ড সার্জিক্যাল ট্রিটমেন্ট। এই ট্রিটমেন্টগুলি ডিপেন্ড করে রুগীরা আমাদের কাছে কোন স্টেজে এসেছে। আমি কিন্তু শুরুতেই বলেছিলাম আর্লি স্টেজ, মিডল স্টেজ অ্যান্ড লেট স্টেজ। আর্লি স্টেজে যদি কেউ আসেন, অর্থাৎ রোগের শুরুতে যদি আপনি জানেন যে কোনো চিকিৎসায় কিন্তু ফলাফল ভালো পাওয়া যায়,
এই চুলের ক্ষেত্রে যদি আর্লি স্টেজে আসে আমরা সাধারণত মেডিকেল ট্রিটমেন্ট দিই, সাথে প্রসিডিউরাল ট্রিটমেন্ট, বিশেষ করে পিআরপি থেরাপি। এটা বর্তমানে যারা চুলের সমস্যায় ভুগছেন, চিকিৎসা নিচ্ছেন, তাদের কাছে খুবই জনপ্রিয় এবং খুবই পপুলার একটি আসলে চিকিৎসা আমি বলবো, এবং খুব অত্যাধুনিক, মানে এটা কিন্তু অত্যাধুনিক। ওয়ার্ল্ড ওয়াইড রাইট, ভাবে প্ল্যাটিলেট রিচ introduce হয়েছে। প্লাজমা থেরাপি। সুতরাং মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে এফডিএ অ্যাপ্রুভ দুইটা ড্রাগ আছে, আপনি জানেন, মিনোক্সিডিল এবং ফেনেস্টেরাইড। দুটা স্টেরয়েডকে এফডিএ অ্যাপ্রুভ করে। এই ড্রাগের পাশাপাশি আমরা সাধারণত কখনো সাপ্লিমেন্ট দিই এবং কখনো কখনো আমরা পিআরপি থেরাপি দিই, এবং কোনো কোনো পেশেন্টের ক্ষেত্রে, বিশেষ করে লেট স্টেজে পেশেন্টের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে হেয়ার ট্রান্সপ্লান্টে যেতে হয়। আর আপনি যেই কথাটা ইম্পর্টেন্ট আরেকটা কথা বলছেন যে ভিটামিন ই, আমরা কিন্তু ছোটোকাল থেকে দেখে আসছি। ইনফ্যাক্ট ভিটামিন ইর খুব সিগনিফিক্যান্ট কোনো রোল কিন্তু এখনও খুঁজে পাওয়া যায় নাই, অ্যাকসেপ্ট যদি কারোর ভিটামিন ই ডেফিসিয়েন্সির কারণে চুল পড়ে, সেক্ষেত্রে ভিটামিন ই কাজ করবে। সুতরাং ভিটামিন ই আসলে এখন পর্যন্ত খুব ইম্পর্টেন্ট কোনো কারণ পাওয়া যায় না যে ভিটামিন ই খেলে এটার ইমপ্রুভমেন্ট হবে। মানে এটা আসলে কোনো মানে Scientifically, কোনো no, সায়েন্টিফিক্যালি right. এটা এখনো অ্যাপ্রুভ Approved না। না, তবে আপনি ঠিকই বলেছেন যে যদি কোনো ডিফিসিয়েন্সি থাকে, যে Right. আপনি যেটা বলছিলেন যে ভিটামিন ডেফিসিয়েন্সি, সে খেতে পারে ভিটামিন ই কারণে যদি হয়ে থাকে। Right. আর আরেকটি কথা বলেছেন আপনি পিআরপি, এটা আমরা আসলে এই শব্দটার সাথে আমরা ইদানিং পরিচিত হচ্ছি। আসলে পিআরপি থেরাপিটা কি সবার জন্যই প্রযোজ্য, বা মানে কাদের ক্ষেত্রে আপনারা পিআরপিটা চয়েস করে থাকেন? ধন্যবাদ, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। পিআরপি সবার জন্য আসলে প্রযোজ্য না, বিশেষ করে যারা লেট স্টেজে আসে, কমপ্লিট বল্ড, যেটা আপনি বললেন টাক, এই বল্ড রুগীদের কিন্তু পিআরপি দিলে কিন্তু খুব একটা লাভ হবে না। আমি যদি এক কথায় সহজভাবে বোঝানোর চেষ্টা করি, পিআরপিটা হলো জমিতে যেমন আমরা সার দিই, এখন জমিতে সার দেওয়ার আগে কিন্তু আগে বীজ দিতে হবে আপনাকে। জি। যদি বীজ না থাকে সার দিলে কিন্তু আসলে কোনো লাভ হবে না। জি। ঠিক একইভাবে আমরা যদি চুলের গোড়াকে বীজের সাথে তুলনা করি, অর্থাৎ মাথায় চুল থাকতে হবে, হয়তো চুলটা তার দুর্বল হয়ে যাচ্ছে, চিকন হয়ে যাচ্ছে, পাতলা হয়ে যাচ্ছে, কিন্তু গোড়াটা থাকতে হবে। সেই জায়গায় আমরা যদি পিআরপিটা দেই, তখন এই পিআরপিটা কিন্তু অনেকটা ফার্টিলাইজার বা সারের মতো কাজ করবে, এবং এই চুলের যে হেয়ার ফল হওয়ার পরে যে রিগ্রোথ হচ্ছে না, এই পিআরপি রিগ্রোথে হেল্প করে। থিনিং, হেয়ার থিনিং, যেটা মোটা চুলটা চিকন হয়ে গেছে, সেই চিকন চুলটাকে কিন্তু আবার মোটা করতে, অর্থাৎ হেলদি করতে সাহায্য করবে। তো থিন হেয়ারকে ঠিক করা, হেয়ার ফলের পরে রিগ্রোথ করা, অ্যাবনর্মাল হেয়ার ফলকে মিনিমাইজ করা, এই পিআরপি এই তিনটা কাজ করে। এবং আমার গত 7 বছরের যে অভিজ্ঞতা আমি দেখেছি, রুগীদের ফিডব্যাক থেকে শুরু করে, রিয়েলি ইটস অ্যান অ্যামাজিং ট্রিটমেন্ট, ইটস এ ভেরি পপুলার অ্যান্ড ভেরি ইফেক্টিভ ট্রিটমেন্ট অ্যাজ ওয়েল, এবং সবচেয়ে বড় জিনিস হলো এটা নিরাপদ চিকিৎসা। আর এই পিআরপি ছাড়া আপনি কিন্তু আরেকটা কথা বলছিলেন, যে একটা সার্জিক্যাল প্রসিডিউর কথা বলছিলেন। তো আপনি কি হেয়ার ইমপ্লান্টের কোন কোন ক্ষেত্রে আপনারা হেয়ার ইমপ্লান্ট করে থাকেন? ধন্যবাদ। হেয়ার ট্রান্সপ্লান্টেশনের জন্য বেসিক্যালি আমরা লেট স্টেজটাকে বেছে নেই, বিশেষ করে যেটা আপনি বললেন যে কমপ্লিট বল্ডনেস। ইভেন কখনো কখনো আমরা মিডল স্টেজে আমরা কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পারি। সুতরাং হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য অনেকগুলি ক্রাইটেরিয়া আছে, এবং আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে আমি যেই রুগী দেখি চুলের, কত পার্সেন্ট রুগীর আসলে ট্রান্সপ্লান্ট লাগে, এটা ইনফ্যাক্ট 10 থেকে 20%-এর বেশি না। অর্থাৎ আমরা কিন্তু 80 to 90% পেশেন্ট কিন্তু মেডিকেল ট্রিটমেন্ট এবং প্রসিডিউরাল ট্রিটমেন্ট পিআরপি দিয়ে কিন্তু ম্যানেজ করি। কিন্তু এই 10 থেকে 20% যারা কমপ্লিট বল্ড অবস্থায় আসে, বা চুল অনেকটাই কমে গেছে, হ্যাঁ, মাথার ত্বকটা দেখা যাচ্ছে, সেই স্টেজে কিন্তু আমরা সাধারণত হেয়ার ট্রান্সপ্লান্ট করি। এবং আপনি জানেন বর্তমানে ওয়ার্ল্ডে হেয়ার ট্রান্সপ্লান্টের 2টি মেথড প্রচলিত আছে। পুরানো যে মেথড এফইউটি, যেখানে পিছন থেকে চামড়া কেটে সেখান থেকে চুলগুলিকে আলাদা করা হয়, হেয়ার ফলিকলগুলিকে, এবং এটাকে ইমপ্লান্ট করা হয় রিসিপিয়েন্ট এরিয়া। আর সবচেয়ে আধুনিক যে পদ্ধতি, যেটাকে গোল্ড স্ট্যান্ডার্ড পদ্ধতি বলা হয়, সেটা হলো কিন্তু এফইউই, ফলিকুলার ইউনিট এক্সট্রাকশন, অর্থাৎ একটা মেশিনের মাধ্যমে প্রত্যেকটা চুলের গোড়া, দ্যাট ইজ হেয়ার ফলিকলকে আলাদা আলাদা করে তুলে তারপর রিসিপিয়েন্ট এরিয়ায় কিন্তু ইমপ্লান্ট করা হয়। এই দুইটা পদ্ধতিতে কিন্তু সারা দুনিয়াতে হেয়ার ট্রান্সপ্লান্টেশন হয়, বাট এফইউইটাই হলো গিয়ে রুগীদের কাছে অনেক বেশি জনপ্রিয়, এবং এটাকে বলা হয় গোল্ড স্ট্যান্ডার্ড হেয়ার ট্রান্সপ্লান্ট মেথড। ডাক্তার শাহিন, আপনি অত্যন্ত চমৎকার করে বলেছেন হেয়ার ট্রান্সপ্লান্টের কথা। আমরা আরেকটা রোগের কথা আপনার কাছে না জানলেই নয়। যেমন আমরা কিন্তু দেখি যে আমাদের চারিপাশে অনেক মানুষ আছে যাদের সাদা রঙের, যেটা আমরা বলে থাকি যে চামড়া স্কিন সাদা, যেটা শ্বেতি আমাদের ভাষায় আমরা বলি। তো এটা নিয়ে অনেকেই বিব্রত বোধ করে, বা চিকিৎসা পদ্ধতি সম্পর্কে অনেকেরই অজানা। তো এই বিষয়টি যদি একটু আপনি বলতেন। ধন্যবাদ। এই ভিটিলিগো বা শ্বেতি, এটা কিন্তু খুব কমন একটি সমস্যা। দুর্ভাগ্যজনক হলে সত্য, আমাদের দেশে কিন্তু এখনও ওই রকম খুব উন্নত মানের ভিটিলিগোর সেন্টার কিন্তু গড়ে ওঠে নাই। আমরা যারা স্কিন স্পেশালিস্ট আছি, আমরা কিন্তু আসলে অন্যান্য স্কিনের ডিজিজের মতো কিন্তু ট্রিটমেন্ট করি। কিন্তু ভিটিলিগো কিন্তু অন্য আর 8-10টা ডিজিজের মতো না। আপনি খুব যথার্থ বলেছেন। এই ডিজিজের পেশেন্টরা কিন্তু অনেক বেশি মানসিক কষ্টে ভোগে, সাইকোলজিক্যাল পেইন তাদের। আমি কিছু মিসকনসেপশন আছে যেই বিষয়গুলি সম্পর্কে আমি সাধারণ দর্শক শ্রোতা বা যারা দেখছেন তাদেরকে আমি বলতে চাই। প্রথম ধারণা হলো শ্বেতি ছোঁয়াচে রোগ,
আসলে কিন্তু সেতি ছোঁয়াচে রোগ না। সুতরাং আমাদের আশেপাশে যারা সেতি রোগী আছেন তাদের প্রতি আমাদের কিন্তু খুব সিম্পেথারাইজড হওয়া উচিত। সারাদিন যদি আমি তার সাথে কাজ করি, থাকি, ঘুমাই, কখনোই আমার সেতি হবে না। ইট ইজ এ অটো ইমিউন ডিজিজ। সুতরাং এটা হলো একটা মিসকনসেপশন। সেকেন্ড মিসকনসেপশন হলো গিয়া এটা কোনো পাপের ফসল, একটা কুসংস্কার আছে, কিন্তু মোটেও তা নয়। এটাকে অনেক সময় বলা হয় কুষ্ঠরোগ হিসাবে, কিন্তু অনেকেই এটাকে ট্রিট করতে চায়, যেটা আপনি বলছেন যে পাপের ফসল। আসলে অ্যাকচুয়ালি কিন্তু বিষয়টা মোটেও তা নয়। আর কুষ্ঠরোগ কিন্তু আরেকটা ডিজিজ, আপনারা জানেন, এটাকে আমরা লেপ্রোসি বলি, এটা একটা ইনফেকশাস ডিজিজ। কুষ্ঠরোগীদের কখনো কখনো কিন্তু চামড়া সাদা হতে পারে। সেই জন্য আরেকটা মেসেজ আমি দিতে চাই দর্শকদের, সেটা হলো আমাদের ত্বকের কোনো অংশ সাদা হওয়া মানে কিন্তু সেটি নয়। কারণ আপনি জানেন ফাঙ্গাসের কারণে পিটারিসিস ভার্সিকালার, যেটাকে আমরা অনেকে সোলম বা সৌদ বলে, এটাতে কিন্তু অনেক সময় ত্বক কিন্তু সাদা হতে পারে। এটা কিন্তু আসলে সেটি না। তারপর আপনি জানেন যেটা বললেন কুষ্ঠের কারণে সাদা হয়, আবার অনেক সময় কোনো জায়গায় আঘাত পেলে সেই জায়গায় সাদা হয়ে যেতে পারে। এরকম অসংখ্য কারণ। আবার আরেকটা জিনিস আমরা দেখি যে অনেক ট্রিটমেন্ট প্রোটোকলে দেখা যায় আপনাদের স্টেরয়েড ইনজেকশন যখন আপনার হাতে জয়েন্টে দেন, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আমাদের কাছে অনেকেই আসে ওই জায়গাটুকু সাদা হয়ে গেছে। অ্যাবসলিউটলি রাইট। এই যে স্টেরয়েডের সাইড ইফেক্ট হিসাবে কিন্তু অনেক সময় সাদা হতে পারে। এগুলি কোনোটাই কিন্তু সেতি না। সুতরাং সাদা হওয়া মানে সেতি, এই ধারণাটা কিন্তু আমাদেরকে ভুলে যেতে হবে। সুতরাং ত্বকের মধ্যে যদি কোনো সাদা দাগ আমাদের রুগীরা দেখেন, তার উচিত হবে সাথে সাথে নিকটস্থ একজন স্কিন স্পেশালিস্টের শরণাপন্ন হওয়া, এবং উনি উডস্লাইট একটা মেশিন আমরা ব্যবহার করি, এই মেশিনের মাধ্যমে, পরীক্ষার মাধ্যমে কিন্তু আমরা মোটামুটি নিশ্চিতভাবে বলতে পারি যে এটা সেতি কিনা। তবে একটা জিনিস, একটা প্রাইমারি ধারণা আমি মনে হয় বলাটাই ভালো, যে যদি এই তিনটা রোগের কথা বলেছেন, যে একটা হলো যে দাউদের মতো একটা রোগ, একটা বলেছেন সেতির কথা, আর আরেকটা বলেছেন যে আপনি কুষ্ঠ বা লেপ্রোসিস। তো তিনটা দাগের মধ্যে যে যে মানে একটা পার্থক্য আছে, যেটা কুষ্ঠ রোগের দাগ সেখানে কোনো চুলকানি থাকে না, মানে ন্যাচারালি। আর যেটা দাউদের দাগ সেটা কিন্তু একটু চুলকানি থাকে। আর যেটা আপনার কুষ্ঠের দাগ সেখানে কিন্তু কোনো সেন্সেশন থাকে না, মানে যেটা অবস্থা থাকে। এটা একটা প্রাথমিক একটা সুন্দরভাবে আপনি বলেছেন, এটা ডিফারেনশিয়েট করা যায়। আচ্ছা, এখন আমরা যদি এই সেতি রোগের, কিন্তু আমরা দেখেছি অনেকেই বিব্রতকর অবস্থায় থাকে, তো সেই ক্ষেত্রে এই সেতি রোগীদের আধুনিক কোনো চিকিৎসা পদ্ধতি আছে কিনা যেটাতে তার এই দাগটা দূর করা যায়? ধন্যবাদ। প্রথমে আমি আরেকটা গুরুত্বপূর্ণ মেসেজ দিতে চাই। আমাদের সাধারণ মানুষের মধ্যে, ইভেন আমাদের অনেক চিকিৎসক, মানে নন ডার্মাটোলজিস্ট, স্কিন স্পেশালিস্টের বাইরে অন্যান্য যে স্পেশালিটি আছে, অনেকের মধ্যে আমাদের ধারণা আসলে সেতির কোনো চিকিৎসা নাই। এই ধারণাটি মোটেও ঠিক নয়। বর্তমানে সেতির আধুনিক অনেক চিকিৎসা চলে আসছে। তার মধ্যে মেডিকেল ট্রিটমেন্ট আছে, প্রসিডিউরাল ট্রিটমেন্ট, ফটোথেরাপির মধ্যে ন্যারোব্যান্ড আলট্রাভায়োলেট বি ফটোথেরাপি, এক্সাইমার সিস্টেম, এগুলি খুবই আধুনিক চিকিৎসা এবং খুব কার্যকর চিকিৎসা। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো গিয়ে সেতি রোগের সার্জারি। বিশেষ করে আপনি যদি খেয়াল করে দেখেন, কিছু কিছু সেতি আছে একটা নির্দিষ্ট জায়গায় হয়ে আছে বছরের পর বছর, কোনোভাবে তার বাড়েও না কমেও না। এই সেতিগুলিকে আমরা বলি স্টেবল ভিটিলিগো। এই স্টেবল ভিটিলিগোর জন্য বর্তমানে সবচেয়ে যে আধুনিক চিকিৎসা ওয়ার্ল্ডে, নন কালচার্ড মেলানোসাইট ট্রান্সফার, এটা কিন্তু এখন আমাদের দেশে আমরা খুব সফলভাবে করছি। এবং এই নন কালচার্ড মেলানোসাইট ট্রান্সপ্লান্টের সাকসেস রেট কিন্তু মোর দেন 80%, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও যে ফটোথেরাপির কথা বললাম, ন্যারোব্যান্ড আলট্রাভায়োলেট বি এবং এক্সাইমার, এই চিকিৎসায় আমি গত 2 বছর খুব এক্সক্লুসিভলি এই ভিটিলিগো নিয়ে আমি কাজ করছি। এবং আমি দেখেছি প্রাথমিক পর্যায়ে রোগীরা যদি আমাদের কাছে আসেন, মুখের যদি কারো সেতি হয়, ভালো মানে চলে যাওয়ার সম্ভাবনা অলমোস্ট মোর দেন 90%। যদি বডিতে কারো সেতি হয়, চলে যাওয়ার সম্ভাবনা মোর দেন 70%। হাতে যদি পায়ে হয়, মোর দেন 60-70%। অর্থাৎ এখানে কিন্তু চিকিৎসায় সফলতার হার, ভালো হওয়ার হার, চলে যাওয়ার হার কিন্তু অনেক বেশি। সুতরাং আমি একটা মেসেজ আজকে এই প্রোগ্রামের মাধ্যমে আমি আমাদের দর্শক শ্রোতাদের দিতে চাই, সেতি রোগের চিকিৎসা নাই, এই ধারণার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এবং বর্তমানে সেতি রোগের যে আধুনিক চিকিৎসাগুলি আমি বললাম, এই চিকিৎসার মাধ্যমে আমরা কিন্তু খুব সফলতা পাচ্ছি। এবং প্রাথমিক পর্যায়ে যদি সঠিকভাবে চিকিৎসা করা যায়, নিঃসন্দেহে সেতি রোগের যে আধুনিক চিকিৎসা, এর মাধ্যমে রোগীরা কিন্তু অনেক বেশি উপকৃত। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি যে কথাটি বলেছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমাদের কিন্তু একটা ধারণাই আছে যে সেটি আসলে ভালো হয় না, বা আমাদের চোখের সামনে আমরা দেখিনি যে ভালো হতে। হয়তো এই আপনারা যে চিকিৎসার কথা বলছেন অত্যাধুনিক, যেটা আপনি বলছেন যে যে কারণে সেটি হয়, সেটা সার্জিক্যাল বা প্রসিডিউরাল অনেকগুলো মেথডের কথা বলেছেন, তো এটা একটা আশার আলো আমি মনে করি। তো সেক্ষেত্রে এই চিকিৎসা, আমরা ধরুন সেটি তো অনেক ভ্যারাইটি আছে। আমরা কাউকে কাউকে দেখি যে তাকে পুরো বডিটাই সাদা হয়ে আছে, চুল লাল হয়ে আছে, আবার কারো কারো আছে স্পোরাডিক বিভিন্ন জায়গায়। তো এই টাইপ, আপনি কোন টাইপের জন্য কি ধরনের ট্রিটমেন্ট করেন? ধন্যবাদ। দর্শকদের বোঝার জন্য বলি, সেতি রোগীরা আমাদের কাছে দুইভাবে আসে। একটা হলো অ্যাক্টিভ ডিজিজ, অর্থাৎ রোগীরা এসে বলে যে আমার রোগটা কিন্তু বাড়ছে, আগে ছোট ছিল, এটা আস্তে আস্তে বড় হচ্ছে, এটাকে আমরা বলি অ্যাক্টিভ ডিজিজ। সো এই অ্যাক্টিভ বা প্রোগ্রেসিভ ডিজিজের ক্ষেত্রে
আমাদের ট্রিটমেন্ট প্রোটোকল হলো, প্রথম ট্রিটমেন্ট প্রোটোকল হলো এই ডিজিজটাকে স্টপ করতে হবে, দ্যাট ইজ এই ডিজিজ অ্যাক্টিভিটিটাকে বন্ধ করতে হবে। এবং এটা বন্ধ করার জন্য বর্তমানে ইন্টারন্যাশনাল যে ভিটিলিগো সোসাইটি আছে তারা অলমোস্ট সবাই একমত যে ফটোথেরাপি, ন্যারো ব্যান্ড আল্ট্রাভায়োলেট বি কে বলা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে কার্যকর ট্রিটমেন্ট। এই ন্যারো ব্যান্ড আল্ট্রাভায়োলেট বির সাথে আধুনিক আরেকটা ঔষধ আসছে, আপনি জানেন জ্যাক ইনহিবিটার্স। এই জ্যাক ইনহিবিটার্স কিন্তু অন্যান্য অনেক রোগে ব্যবহার হয়। আমাদের এই ভিটিলিগোতে অ্যাক্টিভ ডিজিজে কিন্তু আমরা ন্যারো ব্যান্ডের সাথে এই জ্যাক ইনহিবিটারের কম্বিনেশন আমরা 6 মাসের জন্য সেট করি। এই চিকিৎসার মাধ্যমে আমার অভিজ্ঞতা যদি আমি গত 2 বছর শেয়ার করি, 80 to 90% পেশেন্টের ডিজিজ অ্যাক্টিভিটি কিন্তু আমরা থামাতে সক্ষম হয়েছি। সুতরাং যখন ডিজিজ অ্যাক্টিভিটিটাকে আমরা বন্ধ করি, তারপরের 6 মাসে আমার টার্গেট থাকে এটাকে কীভাবে রিপিগমেন্ট করা যায়, এটাকে আস্তে আস্তে কীভাবে কমায় নিয়ে আসা যায়। 1 বছর পরে আমরা যদি দেখি যে ডিজিজটা আর বাড়ছেও না কমছেও না, তখন এই কন্ডিশনটাকে আমরা বলি স্টেবল ভিটিলিগো। যখন একটা ভিটিলিগোর কেসকে আমরা স্টেবল করতে পারি, তখন কিন্তু আমরা খুব সহজেই তার জন্য সার্জিক্যাল ম্যানেজমেন্টে যেতে পারি, যেটা বললাম নন কালচার্ড মেলানোসাইট ট্রান্সফার। এই নন কালচার্ড মেলানোসাইট ট্রান্সফার কি, এখানে একটা সেল ট্রান্সফার করি। ভিটিলিগো সার্জারির কিন্তু আগেও চিকিৎসা ছিল। আগে কি করতাম, আমরা পুরো চামড়া কেটে এনে সাদা জায়গাটায় বসাই দিতাম। এতে করে কি হতো, অনেক বড় স্কিন নিয়ে কিন্তু এই সার্জারিটা সবসময় করা যেত না। কিন্তু আপনি যেটা বললেন, যদি লার্জ এরিয়া ইনভলভমেন্ট হয়, তখন 10 ভাগের 1 ভাগ, যতটুকু আক্রান্ত এরিয়া তার 10 ভাগের 1 ভাগ স্কিন নিয়ে এটাকে বিশেষ প্রক্রিয়া ওইখান থেকে মেলানোসাইটগুলিকে সেপারেট করে আমরা যদি ট্রান্সফার করি, যতটুকু ট্রান্সফার করলাম তার 10 গুণ বেশি এরিয়া কিন্তু সে পিগমেন্টেশন করতে পারে। সুতরাং এটা হলো নন কালচার মেলানোসাইট না, তবে ট্রান্সফারের এর বড় আগে একটু সার্জারি। আমাদেরকে জানতে হবে যে আপনি যেটা বলছেন যে মেলানোসাইট ট্রান্সফার, মানে আমরা যদি এটা কারণটা নির্ণয় করি যে ভিটিলিগো কেন হচ্ছে, সেটা তো যেটা আপনি বলছিলেন আপনার কথাই আসছে যে মেলানোসাইট ডেফিসিয়েন্সির কারণে সেখানে Destruction হয়ে যাচ্ছে। ডিস্ট্রাকশনের কারণেই কিন্তু ভিটিলিগো Right, হচ্ছে। right, right. তো সেই মেলানোসাইট আপনি অন্য সুস্থ একটা জায়গা থেকে মেলানোসাইট কালচার করে এনে এখানে আপনি ট্রান্সফার করেন, রাইট তাতে করে সেই স্কিনের কালারটাকে আগের মতো ফিরে আসে। রাইট রাইট অ্যাবসলিউটলি। কারণ আমাদের স্কিনের কালারকে মেনটেন করে, আপনি জানেন মেলানোসাইট, এই ডিজিজে যেটা হয় মেলানোসাইটগুলি ধ্বংস হয়ে যায়। ধ্বংস হলে তখন এগুলি কি করতে, কালার তৈরি করতে পারে না, তখন এই জায়গাটা সাদা হয়। আমরা কি করব, ওই মেলানোসাইট যেটা ধ্বংস হয়েছে সুস্থ জায়গা থেকে মেলানোসাইটটা এনে এখানে যদি দিয়ে দেই, এই সুস্থ মেলানোসাইটটা কিন্তু ওই সাদা জায়গায় আবার সে কালার তৈরি করবে, তখন তার কালারটা আস্তে আস্তে ফিরে আসবে। না, তাহলে সেক্ষেত্রে এই প্রক্রিয়াটা কি আমাদের দেশে চালু আছে কিনা? হ্যাঁ, মেলানোসাইট আমি ট্রান্সফার। সেটাই এবং বলছিলাম। আমি আপনাকে জানতে চাইবো, যেটা দর্শকদের জন্য কাজে লাগবে যারা ভিটিলিগোতে ভুগছেন বা কোথাও যেতে পারছেন না, তো এটা আপনার কতদিন সময় লাগে এটা, এই চিকিৎসা পদ্ধতিটা, আর এটা খরচটা কেমন হয় আমাদের ধন্যবাদ। দেশে? বর্তমানে আমি গত 2 বছর ধরে এক্সক্লুসিভলি আমাদের ইনস্টিটিউটে আমি কাজ করছি এই নন কালচার মেলানোসাইট ট্রান্সফার নিয়ে। এবং আমার 2 বছরের অভিজ্ঞতা যদি আমি শেয়ার করি, আমি দেখেছি 70 to 80% কেসে আমার পেশেন্টদের রিপিগমেন্টেশন চলে আসছে, কিছু কিছু ক্ষেত্রে 90-95% রিপিগমেন্টেশন চলে আসছে। এবং এই ট্রিটমেন্টের জন্য সময় লাগে 3 থেকে 6 মাস। প্রথমত হলো আমার এই সার্জারির জন্য একটি শর্ত হলো স্টেবিলিটি। আমি বলেছি যে stable, স্টেবল ভিটিলিগো vitiligo, হতে হবে। জি। স্টেবল ভিটিলিগো কোনটা, কমপক্ষে 1 বছর এই রোগটা বাড়বেও না কমবেও না, একই অবস্থায় থাকবে, ফিক্সড। দিস ইজ কল স্টেবল ভিটিলিগো। এই স্টেবল ভিটিলিগো রোগীরা যখন আসবে, আমরা তার অন্যান্য প্যারামিটার অ্যাসেস করে আমরা কিন্তু তার সার্জারির জন্য তাকে রেডি করব এবং তাকে আমরা কাউন্সেলিং করে নেই। সার্জারির পরে 3 থেকে 6 মাস সময় লাগবে তার পিগমেন্টেশন ফিরে আসার জন্য। এবং ইম্পর্টেন্ট হলো সার্জারির পরে রোগীকে আমরা অল্প সময়ের জন্য কিন্তু ফটোথেরাপিটা দেই, যাতে তার পিগমেন্টেশনটা দ্রুত চলে আসে। ধন্যবাদ ডাক্তার মাহবুবুর রহমান শাহীন, আর সুন্দর পরামর্শের জন্য। নিশ্চয়ই এটা আমাদের দর্শকদের অনেক উপকার আসবে। আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ জানলাম হেয়ার ট্রান্সপ্লান্ট এবং ভিটিলিগোর চিকিৎসা, যেটা আমাদের অনেকেরই জানা ছিল না যে ভিটিলিগোর অত্যাধুনিক চিকিৎসা নিয়ে। যারা ভিটিলিগো রোগে ভুগছেন তারা দেরি না করে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন এবং আপনার রোগ সারে নিতে সহায়তা করুন। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা আপনাদের সকলের জন্য।